ভারতীয় সিনেমায় এখন এমন একটা ট্রেন্ড এসছে যে ট্রেন্ডে দাঁড়িয়ে কিন্তু হিরোরাই ভিলেনের রোল প্লে করছে এবং সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে আমরা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ক্ষেত্রেও অনেক হিরোকে অ্যাজ এ নেগেটিভ রোল করতে দেখেছি। যেমন আমরা পাঠানে জন আব্রাহামকে দেখলাম, আমরা এর আগে ওয়ারে সেখানেও কিন্তু টাইগার শ্রফকে আমরা দেখেছিলাম, যদিও টাইগার শ্রফের ক্যারেক্টারটা পরবর্তীকালে দেখা গেছিল যে ওর পেছনে অন্য কেউ রয়েছে। কিন্তু তারপরে টাইগার থ্রিতে আমরা ইমরান হাশমিকে দেখেছি। তো এক্স্যাক্টলি ভিলেন আর স্পাই এই দুজনের মধ্যে একটা মানে কনফ্লিক্ট চলে, একটা লড়াই চলে। কিন্তু এবার একটা অদ্ভুত ট্রেলার যেন ওয়ার টু নিয়ে এলো, এবং সেটা কি নিয়ে এলো? সেটা নিয়ে এলো হচ্ছে দুই দেশভক্তের লড়াই, কিন্তু দুজনের টেকনিক আলাদা, দুজনের স্ট্র্যাটেজি আলাদা, দুজনের দৃষ্টিকোণ আলাদা। কিন্তু বোঝা যাচ্ছে না যে অরিজিনাল ভিলেনটা কে। কারণ অদ্ভুত ব্যাপার, গল্পে আশিস বিদ্যার্থীকে আশুতোষ রানাকে সরাসরি দেখা গেল ঋত্বিক রোশনের মুখে থুতু ফেলতে। তো আলটিমেটলি ভিলেন কি আশুতোষ রানা হতে চলেছে এবার? যদি আশুতোষ রানা ভিলেন হয়, তাহলে টোটাল স্পাই ইউনিভার্সের যে চিফ, সেই চিফ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এর আগে আমরা আশুতোষ রানাকে পাঠানেও চিফ হিসেবে দেখেছিলাম। হ্যাঁ, ডিম্পল কাপাডিয়া ছিল, আর টাইগার থ্রিতে তো স্বয়ং রেবতীকে নিয়ে আসা হয়েছিল চিফ হিসেবে, যেহেতু টাইগারের ফ্র্যাঞ্চাইজির চিফ ছিলেন গিরিশ কার্নাড। তিনি মারা যাওয়ার পর রেবতীকে নিয়ে আসা হয়। তো এক্স্যাক্টলি এই যে চিফ এবং তার স্পাই, এইটা কিন্তু একটা স্পাই ইউনিভার্সের ক্ষেত্রে খুব ইম্প্যাক্টফুল, যেটা আমরা স্পেশাল অপসের ক্ষেত্রে বারবার দেখি যে আলটিমেটলি হিম্মত সিং না হলে তার স্পাই যে টিমটা, এই টিমটাই কিন্তু মানে খেটে যায়। তো এক্স্যাক্টলি বাস্তবেও তাই। বাস্তবেও আমরা জানি যে আমাদের অজিত ডোভালজি না থাকলে আমাদের দেশের নিরাপত্তা মানে কিভাবে মেনটেন হবে, কিভাবে না হবে, সেটা কিন্তু বাদ বাকি কেউ ডিসাইড করে উঠতে পারে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা স্পাই মানে সিনেমাতে বা বাস্তবের একটা স্পাই ইউনিভার্সেও কিন্তু একজন চিফ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট প্লে করে। কিন্তু এমন একটা গল্প ওয়ার টু বলতে আসছে, এটা একটা কনফিউজিং ট্রেলার। কেননা দরকার আছে এরকম কনফিউজিং ট্রেলার, তাহলে সিনেমার প্রতি একটা আগ্রহ বেশি থাকবে। কেননা এটা আমরা জানি যে মানে গত বছর সিংঘম 3 একটা ছোটোখাটো শর্ট ফিল্ম বানিয়ে দিয়েছিল ট্রেলারে, এবং ট্রেলারে গল্পটাকে রিভিল করে দিয়েছিল। তো এক্স্যাক্টলি যার জন্য সিংঘম 3 দেখার জন্য সেরকম কোনো আগ্রহ সাধারণ দর্শক, ফ্যানরা বাদ দিয়ে প্রত্যেকের ফ্যান কুল যারা আছে তারা বাদ দিয়ে সাধারণ দর্শক যারা নিউট্রাল, তাদের কিন্তু দেখার অতটা আগ্রহ তৈরি হয়নি, কারণ গল্পটা তারা সবাই জানত। তো এক্স্যাক্টলি এইখানে ব্যাপারটা পুরোপুরি আলাদা। দুজন প্যান ইন্ডিয়ান স্টার এবং দুজনেই 25 বছরের কেরিয়ার, মানে এখানে কেউ কারোর সিনিয়র নয়, এখানে কেউ কারোর জুনিয়র নয়। এনটিআর এবং ঋত্বিক রোশন দুজনেই তাদের কেরিয়ার শুরু করেছিল আজ থেকে 25 বছর আগে, অর্থাৎ 2000 সাল থেকে। ফলত তাদের জন্য এই 2025 সালটা একটা সেলিব্রেশনের বছর, আর এই সেলিব্রেশনের বছরে তারা দুজনে একসাথে আসছে, এটাই আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। কারণ জুনিয়র এনটিআরের ফ্যান ফলোয়ার সারা দেশ জুড়ে রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে এবং ভারতের বাইরেও রয়েছে। আর ঋত্বিক রোশন তো ছেড়েই দিন, ঋত্বিক রোশন একজন গ্রিক গড, একজন ইউথ আইকন ছিলেন, আছেন, এবং হয়তো 60-65 বছর বয়সে গিয়েও ঋত্বিক রোশন ইউথ আইকনই থাকবেন, উনি আর তখন ওল্ড আইকন হবেন না। তো যাই হোক, এইটাই হচ্ছে ঋত্বিক রোশনের মানে ক্যারিশমা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্পে যে দুটো চরিত্র, যেটা আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে ঋত্বিক হিরো, এনটিআর, কেননা আমরা জানি যে পাঠানের ক্লাইম্যাক্সে না টাইগার 3 ক্লাইম্যাক্সে আমরা কিন্তু দেখেছিলাম ঋত্বিককে রিভিল হতে। ঋত্বিক কিন্তু সেখানে দেখা মানে গেছিল যে তার উপর নির্দেশ আসছে যে পাঠানের ক্লাইম্যাক্সে পাঠানের ক্লাইম্যাক্সে ঋত্বিকের উপর একটা নির্দেশ আসছে যে এবার তোমাকে একটা ভয়ঙ্কর ভিলেনের মুখোমুখি হতে হবে, যে প্রত্যেককে মানে খুব বাজেভাবে ট্রিট করে। সে মানুষ নয়, সে একটা পশু, একটা জানোয়ার, একটা অ্যানিমেল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে
এই গল্পে আমরা ভেবেছিলাম প্রথম থেকে যে এনটিআর ভিলেন, কিন্তু গল্পের ট্রেলারে আমরা বুঝতে পারছি না যে আলটিমেটলি ভিলেনটাকে, কারণ ঋত্বিক ভিলেন না এনটিআর ভিলেন। তো এক্স্যাক্টলি কি হচ্ছে, কারণ এটাই অয়ন সেনগুপ্তের একটা অয়ন মুখোপাধ্যায়ের একটা প্রেজেন্টেশন। কারণ অয়ন মুখার্জি অলওয়েজ মানে এত ছোটোবেলার থেকে একটা ফিল্ম গ্রাউন্ডে বড় হয়েছে। তো আমি প্রথমেই বলেছিলাম এই টিজার রিভিউতে যে অয়ন মুখোপাধ্যায়ের ছবির প্রেজেন্টেশন আলাদা হয়। তার ওয়েক আপ সিট দেখে নিন বা তার ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি দেখে নিন, তখন সেই সব গল্পগুলোকে সে খুব স্মুথলি নিয়ে গেছে, সে খুব আবেগের সাথে নিয়ে গেছে। কিন্তু যখন সে ব্রহ্মাস্ত্র করলো তখন তার মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্টফুল অ্যাকশন প্যাক্ট জিনিস ঢুকিয়েছে। আর এবার তো সে সরাসরি স্পাই থ্রিলারে ঢুকছে, এবং জামাইবাবুর প্রোডাকশন, দিদি প্রডিউসার। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক বড় প্রেশার, কেননা ফ্যামিলি মেম্বারদের উপর প্রেশার বেশি থাকে। কারণ অয়ন মুখোপাধ্যায় একটু এদিক ওদিক করলে রানী মুখার্জি কোথাও ছোট হয়ে যাবে আদিত্য চোপড়ার কাছে। তো যাই হোক, হোয়াট এভার, তো এগুলো কিন্তু ফিল্ম ট্রেডেও চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং এই বছরের বড় রিলিজ অবশ্যই বড় রিলিজ এই বছরের। তো এক্স্যাক্টলি দেখা যাক এরপরে আরও কী আসছে, কারণ অ্যাকশান তো দেখছি কায়রা আদবানির সাথে ঋত্বিক রোশনেরও হচ্ছে। তো এক্স্যাক্টলি ঘেটে যাওয়া একটা ট্রেলার বার করলো, যে ট্রেলার থেকে কোনো কিছু আপনি প্রেডিকশন করতে পারবেন না। আর এটাই দরকার ছিল, কারণ ট্রেলার অলওয়েজ কনফিউজড করে দিলে তবেই দর্শকের আগ্রহ তৈরি হয় সিনেমাটা দেখার, সিনেমা থেকে রিভিল করা, মানে জিনিসটাকে আহরণ করান যে হোয়াট ইজ দ্য নেক্সট, শেষে কী আছে, ক্লাইম্যাক্সে কী আছে, কে আসল। তো এক্স্যাক্টলি ওয়ার 2 এর জন্য অপেক্ষা থাকলাম, এবং মানে শুভকামনা থাকলো। এবং 2 সুপারস্টারের 25 বছরের সেলিব্রেশনও শুরু হয়ে গেল এই ট্রেলারের সাথে সাথে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।